হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশান ল্যাব। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের WBCS প্রিলির। তোমরা জানো যে আগের দিন আমি আমাদের বায়োলজির ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে জেনেটিক্স, সেই জেনেটিক্স চ্যাপ্টারটা আমি আগের দিন শুরু করেছিলাম তোমাদের জন্য। তো আজকে তার সেকেন্ড ক্লাস। আজকে আমরা কী সম্বন্ধে পড়বো? আজকে আমরা পড়বো জেনেটিক ডিসঅর্ডার্স সম্বন্ধে পড়বো, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রোগ হয়ে থাকে সেইগুলো সম্বন্ধে আমরা পড়বো। তো তার আগে তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা যারা আমাদের WBCS 2021-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু আমাদের এই 2021-এর ফুল কোর্সটা নিতে পারো অ্যাপের মাধ্যমে। কারণ এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ডিটেলসে আলোচনা করা হবে, চ্যাপ্টার ওয়াইজ PDF দেওয়া হবে, এছাড়া বিভিন্ন মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেখানে তোমাদের ফি স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে কী করতে হবে? আমাদের ডেসক্রিপশন ফলো করে MH এডুকেশান ল্যাব অ্যাপটিকে ইনস্টল করতে হবে। আর অ্যাপের উপর সমস্ত কোর্সের জন্য এক্সট্রা 10% ডিসকাউন্টের জন্য তোমরা ইউজ করতে পারো এই কুপন কোড, যেটা এখানে নিচে লেখাই আছে। সেটা হচ্ছে সুবর্ণ30। এই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা অ্যাপের যে কোনো কোর্সের উপরে 10% ডিসকাউন্ট পেতে পারো। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে PDFটা তোমরা এখানে দেখছো, এই PDFটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হবে। ঠিক আছে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করো, ডেসক্রিপশানের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। সমস্ত ক্লাসের PDF কিন্তু সেইখানে নিয়মিতভাবে আপলোড করা হবে। তো আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। শুরু করার আগে যেটা তোমাদের আমি বলেছিলাম যে আগের দিন, যে তোমাদের আমি একটা অ্যানালাইসিস দেখিয়ে দেবো যে আমাদের WBCS প্রিলিতে বায়োলজিতে কোন কোন চ্যাপ্টার ওয়েটেজ কত। তো এখানে মূলত ফ্রেন্ডস জুলজি এবং বোটানির চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করা হয়েছে। হিউম্যান ফিজিওলজির চ্যাপ্টারগুলোকে আমি আলাদা করে দেখিয়ে দেবো। যখন হিউম্যান ফিজিওলজি পড়াতে শুরু করব তখন তোমাদেরকে আমি আলাদা করে তাদের মধ্যে একটা কম্প্যারিজন দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের বায়ার ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দর করে কম্প্যারিজন করা আছে। এই জিনিসটা তোমরা নিজেরা দেখতে পাবে, এটা আমি তোমাদের জন্য পার্সোনালি প্রিপেয়ার করেছি। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে জেনেটিক সবথেকে অ্যাকচুয়ালি দেখতে গেলে ওয়েটেজ বেশি কার? প্ল্যান্ট মরফোলজি। জুলজি এবং বোটানির মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ প্ল্যান্ট মরফোলজি, তারপরে সেকেন্ড ওয়েটেজ সবথেকে বেশি হচ্ছে জেনেটিক্সের, তারপরে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশান, প্ল্যান্ট এবং অ্যানিম্যাল কিংডম ক্লাসিফিকেশান, তারপরে ফটোসিনথেসিস, নিউট্রিশন, এই সমস্ত চ্যাপ্টারগুলো পরপর ওয়েটেজের হিসাবে আছে। তাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যেটা তোমাদের আমি বলেছিলাম যে জেনেটিক্স চ্যাপ্টারটা আমি প্রথম স্টার্ট করেছি। জেনেটিক্স চ্যাপ্টার পড়ানোর পরে আমি দেখে শুনে দরকার হলে অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডম এই চ্যাপ্টারগুলো পড়িয়ে দেবো, বা দরকার হলে কিছু ছোটোখাটো চ্যাপ্টারও মাঝপথে পড়িয়ে দেবো, কেমিস্ট্রি কোনো চ্যাপ্টার পড়িয়ে দেবো। এবং তারপর ধীরে ধীরে কিন্তু আমি তোমাদের প্ল্যান্ট মরফোলজিটাও পড়াবো, কারণ যেগুলো ওয়েটেজ বেশি সেগুলো পড়াতে হবে। ওকে, তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপর তোমরা বুঝতে পারছো জেনেটিক্স কেন পড়া দরকার। তাহলে এরপর আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক। আজকের ক্লাসটা দেখো, জেনেটিক ডিসঅর্ডার পড়ার আগে তোমাদেরকে কি জিন সম্বন্ধে একবার জেনে নিতে হবে, যে জিন জিনিসটা কি। আমরা জেনেটিক ডিসঅর্ডার সম্বন্ধে পড়বো, তার আগে জিন জিনিসটা কি এটা তোমাদের একটু জানা দরকার। কারণ জিন কী জিনিস না জেনে জেনেটিক ডিসঅর্ডার পড়ে তোমরা কী করবে। তো জিন জিনিসটা দেখো কি বলা হচ্ছে, জিনস আর রেসপন্সিবল ফর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অর ট্রেটস, যেটা আমি আগের দিন বলেছিলাম যে মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল স্কিন কালার, চোখের যে আইরিস হয় তার কালার, কারো চোখ কালো হয়, কারো চোখ ব্রাউন হয়, নীল হয়, এইরকম যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, এগুলোকে এক একটা ট্রেট বলা হয়। তো বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অর ট্রেট অফ অর্গানিজম, প্ল্যান্ট অর অ্যানিমেলস, দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেটস অফ প্যারেন্টস আর ট্রান্সমিটেড টু দেয়ার প্রোজেনি, মানে অফস্প্রিং, মানে সন্তান সন্ততির মধ্যে এই ক্যারেক্টারিস্টিক বা ট্রেটগুলো কী হয়? ট্রেটগুলো ট্রান্সফার হয় পিতামাতা থেকে সন্তানের মাধ্যমে। কিসের মাধ্যমে? থ্রু জিনস প্রেজেন্ট অন দেয়ার ক্রোমোজোম ডিউরিং দ্য প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশান। অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশানের সময়, যেটা তোমরা জানো যে মিওসিস ডিভিশন হয়ে থাকে, সেই সময়তে তার সময় আমাদের ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, সেই জিনের মাধ্যমে কি হয়? বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পিতামাতার মধ্যে থেকে সন্তানের মধ্যে যায়। তো জিন জিনিসটাকে অ্যাকচুয়ালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এইটা ধরো একটা কোষ, সেলের মধ্যে কি থাকে? সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোমের মধ্যে থাকে কি? DNA। এরপরে দেখো ডিএনএর মধ্যে দেখো একটা পার্টিকুলার লেংথ হিসেবে এখানে দেখানো হয়েছে, এটাকে জিন হিসেবে দেখানো হয়েছে। তার কারণ ডিএনএতে আমি আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম কি থাকে, যে ডিএনএতে পরপর বিভিন্ন বেস পেয়ার থাকে, নাইট্রোজেন বেস থাকে। সেই বেস পেয়ারগুলো নিউক্লিওটাইড তৈরি করে। সেই নিউক্লিওটাইড বেস পেয়ার প্লাস রাইবোজ সুগার প্লাস ফসফেট গ্রুপ, এরা একত্রে কী করে? বিভিন্ন বেস তৈরি করে। সেই বেস পেয়ারগুলো পরপর সুসজ্জিত হয়ে আমাদের ডিএনএটা তৈরি করে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট লেংথের বেস পেয়ার, সাপোজ আমি তোমাদের জিনিসটা আগে অনেকবার বলেছিলাম, সেম এক্সাম্পল দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা আমাদের এর আগে মকগুলো দেখেছো, সেখানে তোমাদের আমি এই জিনিসটা আগে বলেছিলাম।
ফর এক্সাম্পল ধরো 200টা বেস পেয়ারের যে লেংথ, 200টা বেস পেয়ারের যে লেংথ, ডিএনএর সেই অংশটা কী করছে, মানুষের হাইটটাকে নির্ধারণ করছে যে কোনো মানুষ কতটা লম্বা হবে, না বেটে হবে, না মাঝারি হাইট হবে, সেটা নির্ধারণ করছে কি যে এই ডিএনএর মধ্যে 200 বেস পেয়ার যুক্ত যে লেংথটা, মানে এরকম যে একটা লেংথ দেখানো হয়েছে এখানে, সেরকম 200 বেস পেয়ার যুক্ত যে লেংথ, সেটা হচ্ছে মানুষের হাইটটাকে নির্ধারণ করছে। তাহলে কি বলা হবে যে ওই ডিএনএর মধ্যে 200 বেস পেয়ার লেংথের যে অংশটা, যে ফ্র্যাগমেন্টটা, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে মানুষের হাইটের জিন। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে মানুষের হাইট নির্ধারণ করার জিন কোনটা হয়ে গেল, ওই 200 বেস পেয়ার লেংথের যে সেগমেন্টটা, সেটাকেই বলা হবে জিন, হাইটের জিন। ওকে, তাহলে জিন জিনিসটা তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারলে, ছবি থেকেও তোমাদের দেখিয়ে দেওয়া হলো। নেক্সট দেখো, এরপর আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস। পেডিগ্রি অ্যানালাইসিস কেন? কারণ পেডিগ্রি অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু কোনো মানুষের মধ্যে কোনো একটা জেনেটিক ডিসঅর্ডার দেখতে পাওয়া যাওয়ার কতটা সম্ভাবনা আছে, সেটা কি হয়, সেই মানুষের ফ্যামিলি ট্রি অ্যানালাইসিস করে বের করা হয়। দেখো বলা আছে, সিন্স ইট ইজ এভিডেন্ট দ্যাট কন্ট্রোল প্রসেস দ্যাট ক্যান বি পারফর্মড ইন পি প্ল্যান্ট অর সাম আদার অর্গানিজম আর নট পসিবল ইন কেস অফ হিউম্যান বিংস। অর্থাৎ কন্ট্রোল ক্রসেস মানে তোমার ধরো বিভিন্ন রকম টেস্ট ক্রস, ব্যাক ক্রসের মাধ্যমে বিভিন্ন কন্ট্রোলড ওয়েতে ক্রসিং করে মোটর গাছের মধ্যে যে হচ্ছে বিভিন্ন ধরনের যে জেনেটিক ডিফর্মিটিস হতে পারে, সেটাকে বন্ধ করা যায়, সেটা জেনারেলি হিউম্যানের ক্ষেত্রে করা পসিবল নয়। ঠিক আছে, হিউম্যানের ক্ষেত্রে এইভাবে কন্ট্রোলড ওয়েতে ক্রসিং করা কোনো পসিবল নয়, স্বাভাবিকভাবে বুঝতে পারছো কেন। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, যে কোনো একটা জেনেটিক রোগের যে ট্রেট বা জেনেটিক রোগের যে জিন, সেটা সেই ফ্যামিলির মধ্যে আছে কিনা, সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য ফ্যামিলি ট্রিটাকে আমাকে স্টাডি করতে হবে। দেখে বলা আছে যে স্টাডি অফ ফ্যামিলি হিস্ট্রি অ্যাবাউট ইনহেরিটেন্স অফ এ পার্টিকুলার ট্রেট প্রোভাইডস অ্যান অল্টারনেটিভ, অর্থাৎ একটা অল্টারনেটিভ ওয়েতে আমাকে কী করতে হবে, এই জিনিসটাকে স্টাডি করতে হবে। আমাকে তো বের করতে হবে যে কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য বা কোনো একটা পার্টিকুলার ট্রেট, সেটা সেই মানুষের ফ্যামিলিতে কীভাবে রান করছে, কতটা আছে, সেই জিনিসটা আমি যদি কন্ট্রোল ক্রসের মাধ্যমে না বের করতে পারি, যেটা আমাদের মোটর গাছের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে কি একটা অল্টারনেটিভ পথ আমাকে ভাবতে হবে। সেই অল্টারনেটিভ পথটা কি, দেখে সার্চ অ্যান্ড অ্যানালাইসিস অফ ট্রেটস ইন এ সেভারেল জেনারেশনস অফ এ ফ্যামিলি ইজ কল্ড পেডিগ্রি অ্যানালাইসিস। তো এইভাবে যে আমরা ফ্যামিলি ট্রিটাকে স্টাডি করে সেই ফ্যামিলির মধ্যে যে ট্রেট বা কোনো একটা বৈশিষ্ট্য কতটা আছে, সেটা যে আমরা স্টাডি করি, সেটাকেই বলা হয় পেডিগ্রি অ্যানালাইসিস। In the pedigree analysis, the inheritance of a particular trait is represented in the family tree over the generation. অর্থাৎ এখানে তোমরা নিজের ছবিটা দেখে বুঝতেই পারছো যে সাপোজ কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য, এটা অ্যাকচুয়ালি এটাকে বের করা হয় বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডারের যে বিভিন্ন জিনগুলো থাকে, সেটা সেই ফ্যামিলিতে কতটা আছে সেইটা নির্ধারণ করার জন্য পেডিগ্রি অ্যানালাইসিস করা হয়। তো এখানে তোমরা একটা পেডিগ্রি অ্যানালাইসিসের এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্কোয়ারগুলোকে মেল এবং রাউন্ডগুলোকে ফিমেল ডিনোট করা হয়েছে, এবং তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে সাদা, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল। অর্থাৎ এর কাছে কোনো রকমভাবে সেই জিনটা গিয়ে পৌঁছয়নি। যেটা পুরোপুরি ব্লু, সেটাকে বলা হচ্ছে কি এফেক্টেড ইন্ডিভিজুয়াল, আর যেটা হাফ ব্লু হাফ হোয়াইট, সেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার ফর ট্রেট। এই ক্যারিয়ার ফর ট্রেট মানে কি জানো কি, এরা হচ্ছে হেটারোজাইগাস হয়ে থাকে, এটা হচ্ছে হেটারোজাইগাস হয়ে থাকে কন্ডিশনটা। ফর এক্সাম্পল, যেটা আমি আবার এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল ধরো টি আর টি, এখানে ধরো ক্যাপিটাল টি যেটা, এটা ডমিনেন্ট, এই জিনটা কি, এই জিনটা সুস্থ, আর স্মল টিটা কি, এটা হচ্ছে রিসেসিভ, এটা হচ্ছে অসুস্থ। মানে এই জিনটা কারো শরীরে এলে, এই জিনটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার জেনেটিক ডিসঅর্ডারের রোগ ট্রেটটাকে ক্যারি করছে। এরপর এখানে প্রথমে কি দেখানো হলো, এই যে ফিমেল মানে যে প্রথমে যে মা আছে, সে হচ্ছে কি, সে হচ্ছে পুরোপুরি এফেক্টেড, মানে সে হচ্ছে এইরকম হোমোজাইগাস রিসেসিভ। কারণ হোমোজাইগাস রিসেসিভ না হলে রোগটা ফুটবে না, রোগটা বেরিয়ে আসবে না, নিজেকে প্রকাশ করবে না। এবং যে পিতা আছে, পিতা কী ছিল, পিতা হচ্ছে পুরোপুরি সুস্থ, মানে হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট। মাতা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ, পিতা হোমোজাইগাস ডমিনেন্ট। এদের মধ্যে হচ্ছে যে সন্তান সন্ততি হচ্ছে, তাদের মধ্যে বিভিন্নভাবে কি দেখতে পাওয়া যাচ্ছে, যেদের মধ্যে ট্রেড অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে এদের যে ছেলে হয়েছে, সেই ছেলে দেখা যাচ্ছে কি, সেই ছেলে হচ্ছে কেরিয়ার আছে, তাহলে সে হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, কেরিয়ার আছে, হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। আর তার সঙ্গে যে মেয়ের বিয়ে হয়েছে, সে কিন্তু কী আছে, সুস্থ আছে, অর্থাৎ ডমিনেন্ট হোমোজাইগাস আছে। তাহলে সেক্ষেত্রে তাদের যে সন্তান সন্ততি হবে, তাদের মধ্যে কিন্তু এই রোগটা আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু এইখানে দেখো দেখাচ্ছে যে এইখানে তাদের যে আরেকজন ছেলে আছে, সেই ছেলের ক্ষেত্রে কী হচ্ছে, এই রোগটা কিন্তু আছে। তার সঙ্গে যে মেয়ের বিয়ে হয়েছে, তাই সে কিন্তু পুরোপুরি সুস্থ, কিন্তু হলেও এদের সন্তানের মধ্যে কিন্তু একজন অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। ওকে,
তো এইভাবে হচ্ছে যে অ্যানালাইসিসটা করা হয়ে থাকে, এটাকেই বলা হয় কি পেডিগ্রি অ্যানালাইসিস। ওকে, নেক্সট আমরা দেখে নেবো কি মিউটেশন। কারণ মিউটেশনও কী হয়ে থাকে, আমাদের জেনেটিক ডিসঅর্ডারগুলোর তৈরির ক্ষেত্রে মিউটেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো মিউটেশনের ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে দেখো, যে অ্যান অল্টারনেশন অর চেঞ্জ ইন দি জেনেটিক মেটেরিয়াল ইজ রেফার টু এজ মিউটেশন। অর্থাৎ আমাদের জিনের মধ্যে যদি কোনো রকম কোনো পরিবর্তন ঘটে যায় বিভিন্ন হচ্ছে এজেন্টের কারণে, যেগুলোকে বলা হয় মিউটাজেন, যে এজেন্টগুলোর কারণে মিউটেশন হয়ে থাকে তাদেরকে বলা হয় মিউটাজেন। তো এদের মাধ্যমে যদি কোনো পরিবর্তন ঘটে তখন সেটাকে বলে মিউটেশন। মিউটেশন আবার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে কি পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন মানে বলা হচ্ছে দেখো, ডিউ টু অ্যাডিশন অর ডিলিশন অফ বেস পেয়ার। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যদি কোনো পার্টিকুলার একটা বেস পেয়ার হয় ডিলিট হয়ে যাবে, মানে বিলুপ্ত হয়ে যাবে, অথবা সেখানে নতুন হয়ে অ্যাড হয়ে যাবে, এটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন। কারণ কোনো একটা পয়েন্টে হচ্ছে, একটা পার্টিকুলার বেস পেয়ারের উপর হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশন বলো কি বলা হচ্ছে, ডিউ টু অ্যাডিশন অর ডিলিশন অফ হোল ক্রোমোজোম। একটা পুরো ক্রোমোজোম, এখানে কোনো বেস পেয়ারের কোনো গল্প নেই, একটা পুরো ক্রোমোজোমই হচ্ছে সরে গেল বা নতুন এসে অ্যাড হয়ে গেল, সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। তো এখানে তোমাদের পয়েন্ট মিউটেশনের একটা ছবি এখানে দেওয়া আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যেখানে হচ্ছে প্রথমে এখানে গুয়ানিন এবং সাইটোসিন ছিল, সেটা ডিলিট হয়ে তার পরিবর্তে কী এসে যুক্ত হয়ে গেছে, তার পরিবর্তে এখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে অ্যাডিনিন এবং থাইমিন। অর্থাৎ একটা বেস পেয়ার পুরো চেঞ্জ হয়ে গেল, যে বেস পেয়ারটা থাকার কথা ছিল সেই বেস পেয়ারটা ডিলিট হয়ে নতুন একটা বেস পেয়ার এখানে এসে অ্যাড হয়ে গেল। এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন। আর ফ্রেম শিফটের আলাদা করে ছবি দিলাম না, কারণ ফ্রেম শিফটের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো পুরোটা ক্রোমোজোম এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, নেক্সট এরপর দেখো আমরা জেনেটিক ডিসঅর্ডারে এবার এগোবো। এতক্ষণ ধরে বেসগুলো তোমাদের বলে দিলাম যে কী কী কারণে হতে পারে, জিন কী জিনিস বা পেডিগ্রি অ্যানালাইসিস কী জিনিস। কারণ পেডিগ্রি অ্যানালাইসিসের মাধ্যমে জেনেটিক ডিসঅর্ডারের ট্রেটগুলো কোনো ফ্যামিলিতে কতটা রান করছে সেটা নির্ধারণ করা হয়ে থাকে। দেখো বলা হচ্ছে কি, জিনস আন্ডারগো এ মিউটেশন সামটাইমস হুইচ চেঞ্জেস দ্য ইনস্ট্রাকশন টু ফর্মুলেট দ্য প্রোটিন ডিউ টু হুইচ দ্য প্রোটিন ডাজ নট ওয়ার্ক প্রপারলি। সাচ ডিসঅর্ডারস আর নোন অ্যাজ জেনেটিক ডিসঅর্ডার। মানে এখানে কি হয়ে থাকে যে কখনো কখনো বিভিন্ন ধরনের মিউটেশনের কারণে কি হয়, মিউটেশনের কারণে আমাদের জেনেটিক যে জিনের মধ্যে কি হয়, জিনের মধ্যে যে বেস পেয়ারগুলো থাকে, এই বেস পেয়ারগুলো মিলে কিন্তু বিভিন্ন ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন তৈরি করে থাকে। ঠিক আছে, তো সেই দেখা গেল যে প্রোটিনটা আমাদের শরীরে তৈরি হওয়ার কথা ছিল, মিউটেশনের কারণে সে বেস পেয়ারগুলোর মধ্যে চেঞ্জ হওয়ার কারণে অন্য একটা প্রোটিন তৈরি হলো, আর প্রয়োজনীয় প্রোটিনটা তৈরি হলো না। সেই কারণে বিভিন্ন ধরনের যে প্রবলেম হয় বা প্রোটিনটা যদি ঠিকমতো ওয়ার্ক করতে না পারে, সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডারগুলো দেখা যায়, এগুলোকেই বলা হয় থাকে জেনেটিক ডিসঅর্ডার। সাম ডিসঅর্ডার্স আর ইনমেট, অর্থাৎ জন্ম থেকেই থাকে, প্রেজেন্ট বাই বার্থ, হোয়াইল আদার্স আর অ্যাকোয়ার্ড ডিউ টু মিউটেশন ইন এ পার্টিকুলার জিন। মানে কিছু কিছু ক্ষেত্রে মিউটেশনের মাধ্যমে বাইরের কোনো এজেন্ট থাকে যার মাধ্যমে মিউটেশনের মাধ্যমে সমস্যা হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে কী হয়, জন্ম থেকে এরকম ডিসঅর্ডারগুলো নিয়ে তারা জন্মায়। ওকে, এরপর দেখো জেনেটিক ডিসঅর্ডার কিন্তু দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আর একটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আমরা আজকে মূলত মেন্ডেলিয়ান ডিসঅর্ডার সম্বন্ধে পড়ব। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার সম্বন্ধে কী বলা হচ্ছে দেখো, দিস ডিসঅর্ডার্স অকার ডিউ টু মিউটেশনস ইন এ সিঙ্গেল জিন অ্যান্ড ক্যান বি ইজিলি ডিটেক্টেড বাই পেডিগ্রি অ্যানালাইসিস। এক্ষেত্রে কী হয়ে থাকে, মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো মূলত হচ্ছে যে কোনো একটা জিনের মাধ্যমে মিউটেশনের কারণে হয়ে থাকে এবং খুব ইজিলি পেডিগ্রি অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু এটাকে বের করা যায়। এটার জন্য আমি পেডিগ্রি অ্যানালাইসিসটা প্রথমে একবার বলে দিলাম, নাহলে এখানে বলার পর তোমাদের মধ্যে কনফিউশন হবে যে পেডিগ্রি অ্যানালাইসিস জিনিসটা কী। দিস ডিসঅর্ডার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 5 টাইপস, মানে 5 ধরনের ডিসঅর্ডার কিন্তু মেন্ডেলিয়ান ডিসঅর্ডারে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মেন্ডেলিয়ান ডিসঅর্ডারে 5 ধরনের ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, সেক্স লিঙ্কড ডমিনেন্ট, সেক্স লিঙ্কড রিসেসিভ এবং মাইটোকন্ড্রিয়াল। অর্থাৎ অটোজোমাল ডোমিনেন্ট মানে হচ্ছে আমাদের অটোজোম মানে দেহকোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকবে, অর্থাৎ আমাদের XY ক্রোমোজোম বাদ দিয়ে বাকি 1 থেকে 22 নম্বর অবধি যে সমস্ত জোড়ায় ক্রোমোজোমগুলো থাকে, তাদের মধ্যে যদি কোনো রকম কোনো মিউটেশন দেখা যায়, সেটাকে বলা হয় অটোজোমাল ডিসঅর্ডার। সেই ক্রোমোজোমগুলোর কারণে ডিসঅর্ডার হলে তাকে বলা হয় অটোজোমাল ডিসঅর্ডার। ডমিনেন্ট মানে বুঝতে পারছো যে সেই যে প্রকট যে গুণটা, প্রকট যে অ্যালিলটা, সেই প্রকট অ্যালিলের মধ্যে এই ডিসঅর্ডারটা থাকে, তখন সেটাকে বলে ডমিনেন্ট। মানে সেক্ষেত্রে দেখা যাবে মানুষ যদি হেটেরোজাইগাস হয় তাহলেও তার মধ্যে সেই রোগটা দেখা যাবে, কারণ হেটেরোজাইগাস কন্ডিশনে যেটা ডমিনেন্ট সেটাই সেই বৈশিষ্ট্যটাই ফুটে উঠবে। আর যদি সে হোমোজাইগাস ডমিনেন্ট হয় তাহলে তো ফুটে উঠবে এই রোগটা। একমাত্র কী হবে, হোমোজাইগাস রিসেসিভের ক্ষেত্রে কী হবে, সেই মানুষটা বেঁচে যাবে, তার মধ্যে সেই জেনেটিক ডিসঅর্ডার দেখা যাবে না।
অটোসোমাল রিসেসিভের ক্ষেত্রে কী হয়, এগেন অটোসোমের কারণে, অটোসোমাল ক্রোমোসোমের কারণে হয়, কিন্তু রিসেসিভের মধ্যে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আবার উল্টো কেস, সেক্ষেত্রে আবার এই হোমোজাইগাস রিসেসিভ হলে রোগটা দেখা যাবে, অন্য কোনো কন্ডিশনে রোগটা প্রকট হবে না। একইভাবে সেক্স লিঙ্কড ডমিনেন্ট এবং সেক্স লিঙ্কড রিসেসিভ মানে বুঝতেই পারছো যে এক্স এবং ওয়াই ক্রোমোসোমের কারণে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেগুলো যদি ডমিনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে মানে ডমিনেন্ট হতে পারে, রিসেসিভ হতে পারে, একই রকমভাবে এখানে ভাগ আছে। ডমিনেন্ট রিসেসিভ একই জিনিস, শুধু অটোজোমের পরিবর্তে কী হচ্ছে এখানে এক্স ওয়াই ক্রোমোজোমের কারণে রোগটা হচ্ছে। আর মাইটোকন্ড্রিয়াল রোগ হচ্ছে কি, তোমরা সকলেই জানো যে আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়া যে সেল অর্গানেল আছে তার মধ্যে কিছু পরিমাণ ডিএনএ থাকে, তাই একে কী বলা হয়, একে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল। তো সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ থাকে তার ডিসঅর্ডারের কারণে বা তার মিউটেশনের কারণে কিছু জেনেটিক ডিসঅর্ডার হয়, সেটাও আমি লাস্টে তোমাদেরকে বলে দেবো। এরপরে দেখো বলা হচ্ছে দ্য মোস্ট কমন মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্স ইনক্লুড, মানে সবথেকে কমন যে সমস্ত মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে কী বলা হয়, সেগুলোর মধ্যে এখানে দেখো প্রত্যেকটা এক্সাম্পল দেখানো হয়েছে। যেমন অটোজোমাল রিসেসিভ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস এবং অ্যালবিনিজম, এই দুটো হচ্ছে অটোজোমাল রিসেসিভ। আর সেক্স লিঙ্কড রিসেসিভ হচ্ছে হিমোফিলিয়া। ওকে, তো এইগুলো হচ্ছে তোমাদের মূলত চারটে এক্সাম্পল দেওয়া আছে, এই চারটে সম্বন্ধে বলবো, তোমাদের ডিটেলস আলোচনা করবো, কারণ এই চারটে সম্বন্ধে পরীক্ষাতে বারবার কোশ্চেন আসে। বিশেষ করে হিমোফিলিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো থেকে বারবার কোশ্চেন পরীক্ষাতে আসে। আরও বিভিন্ন আছে, সেগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো তোমাদের এটা কিছুই না, এটা হচ্ছে তোমাদের পেডিগ্রি অ্যানালাইসিসের সময় যেটা বলেছিলাম সেটাই। এখানে জাস্ট কেরিয়ার ফাদার মানে কেরিয়ার হলে তাদের জেনোটাইপটা কীরকম হয়ে থাকে, আনএফেক্টেড হলে তাদের জেনোটাইপ কীরকম হয়ে থাকে, এবং অ্যাফেক্টেড হলে তাদের জেনোটাইপটা কীরকম হয়ে থাকে, এই জিনিসটা জাস্ট একটা ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। কারণ পরবর্তী ক্ষেত্রে এই টার্মগুলো বারবার আসবে যে কেরিয়ার হতে পারে, অ্যাফেক্টেড হতে পারে, আনএফেক্টেড হতে পারে, তো সেটাই এখানে দেখানো হয়েছে যে এদের প্রত্যেকের জেনোটাইপগুলো কীরকম, কেরিয়ার, আনএফেক্টেড, অ্যাফেক্টেড। এটা তোমাদের আমি পেডিগ্রি অ্যানালাইসিসের সময় বলে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে প্রথমে বা দেখব আমরা হিমোফিলিয়া অর ব্লিডার্স ডিজিজ সম্বন্ধে, ঠিক আছে, এটাকে ব্লিডার্স ডিজিজও বলা হয়। তো এটা কী বলা আছে দেখো, প্রথমে বলা আছে যে দিস ইজ এ টাইপ অফ সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এটা কিন্তু একটা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড রিসেসিভ কী জিনিস তোমাদের অলরেডি আমি আলোচনা করে দিয়েছি আর এখানে বলছি না বারবার। অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক ইনহেরিটেন্স প্যাটার্ন, দ্য আনঅ্যাফেক্টেড ক্যারিয়ার মাদার পাসেস অন দ্য হিমোফিলিয়া জিন্স টু সান। এক্ষেত্রে কী হয়ে থাকে, আনএফেক্টেড মাদার মানে যে মাদার হচ্ছে আনএফেক্টেড নয়, সে কিন্তু জেনারেলি কী করে, জিনটাকে ছেলের মধ্যে পাস অন করে। তার কারণ তোমরা সকলেই জানো যে ক্রিস ক্রস ইনহেরিটেন্সের কারণে মায়ের শরীর থেকে এক্স ক্রোমোজোম ছেলের শরীরে যায় এবং বাবার শরীর থেকে এক্স ক্রোমোজোম মেয়ের শরীরে আসে। এই জিনিস আশা করি জানো, এটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তো সেই কারণে কি হচ্ছে, সেই কারণে বলা হচ্ছে জেনারেলি এটা যেহেতু সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এটা জেনারেলি কী হয়, আনএফেক্টেড ক্যারিয়ার মা, যে মা হচ্ছে আনএফেক্টেড কিন্তু ক্যারিয়ার, সে হচ্ছে তার সন্তানের মধ্যে জিনগুলো পাস করে থাকে, ছেলের মধ্যে জিনটা পাস করে থাকে। ইট ইজ এ ভেরি রেয়ার টাইপ অফ ডিজিজ অ্যামং ফিমেলস বিকজ ফর এ ফিমেল টু গেট দ্য ডিজিজ দ্য মাদার শুড আইদার বি হিমোফিলিক অর এ ক্যারিয়ার বাট দ্য ফাদার শুড বি হিমোফিলিক। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, যে এখানে বাবাকে অবশ্যই হিমোফিলিক হতে হবে। তার কারণ কি, এটা হচ্ছে একটা মানে এক্স ক্রোমোজোমের কারণে হয়ে থাকে এই রোগটা মূলত। যেহেতু এক্স ক্রোমোজোমের কারণে হয়ে থাকে, এটা তোমাদের আমি একদিন লিঙ্কেজ পড়ানোর সময় বলেছিলাম যে এক্স লিঙ্কড যে রোগগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে কি হিমোফিলিয়া পড়ে, মনে করে দেখো, আগের দিন আমি লিঙ্কেজ পড়ানোর সময় বলেছিলাম। তাহলে মেয়ের মধ্যে যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে কী হতে হবে, তাকে হচ্ছে মেয়ের মধ্যে যদি রোগটা আসতে হয়, যেহেতু এটা রিসেসিভ, তাহলে দুটো এক্স ক্রোমোজোম আসতে হবে, যে দুটোর মধ্যেই কী হবে, দুটোর মধ্যেই হচ্ছে রোগটা থাকবে। মানে মেয়েকে রিসেসিভ হোমোজাইগাস হতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। দুটো এক্স ক্রোমোজোম মেয়ের মধ্যে থাকবে, দুটোতেই রোগটা থাকতে হবে, দুটোই রিসেসিভ হতে হবে। তাহলে সেরকম হতে গেলে কী হতে হবে, সেরকম হতে গেলে বাবাকে তো অবশ্যই মানে রোগে আক্রান্ত হতে হবে, তার কারণ বাবার মধ্যে থাকবে এক্স ওয়াই ক্রোমোজোম। তাহলে এক্স ওয়াই ক্রোমোজোম যদি থাকবে, একটি এক্স ক্রোমোজোম, সেই একটি এক্স ক্রোমোজোমকে এফেক্টেড হতে হবে, নাহলে কিন্তু রোগটা মেয়ের শরীরে আসবে না। এবং মাকেও কী হতে হবে, মাকেও হচ্ছে আইদার সেই ডিজিজটা থাকতে হবে অথবা ক্যারিয়ার হতে হবে, ঠিক আছে, একমাত্র সেক্ষেত্রে, কারণ মাকে হচ্ছে ক্যারিয়ার হতে হবে, আমি এক্স সি দিয়ে ডিনোট করলাম, যেটা হচ্ছে এই রোগটা ক্যারি করছে, এবং বাবাকে অবশ্যই কী করতে হবে, এফেক্টেড হতে হবে। একমাত্র এই রকম কন্ডিশান হলেই কী হবে, মেয়ের মধ্যে রোগটা আসবে, কারণ মেয়ের মধ্যে একমাত্র তাহলেই এই রকম কন্ডিশানে দেখতে পাওয়া যাবে, এক্সি মানে দুটোই রিসেসিভ, তাহলে মেয়ের মধ্যে হচ্ছে রোগটা দেখা যাবে। সেই কারণে বলা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কী হয়, খুব রেয়ার হয় এই রোগটা।
This is a disorder in which blood does not clot normally as protein which helps in clotting of blood is affected. প্রথমেই বলে দিয়েছিলাম জেনেটিক ডিসঅর্ডার মানে জেনারেলি কি হয়, বিভিন্ন ধরনের প্রোটিনগুলোর মধ্যে এফেক্ট দেখতে পাওয়া যায়, এখানে ক্লটিং ফ্যাক্টরটা ঠিকমতো তৈরি হয় না বা রক্ততঞ্চন হয় না। Therefore, a person suffering from this disease usually has symptoms of unexplained and excessive bleeding from cuts or injuries. This type of genetic disorder is caused when the affected gene is located on the X chromosome. Therefore, males are more frequently affected. তো তোমাদের বলেছিলাম এটা যেহেতু এক্স লিঙ্কড ক্রোমোজোম এবং সেক্ষেত্রে কী হয়, সেই কারণে ছেলেদের মধ্যে এইটা রোগটা বেশি দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ ছেলেদের মধ্যে কি হয়, একটা ক্রোমোজোম যদি এক্স ক্রোমোজোম যদি কোনোভাবে এসে যায় তাহলেই সে এফেক্টেড হয়ে যাবে, কারণ অপরটা তো ওয়াই ক্রোমোজোম একে হচ্ছে ডমিনেট করতে পারবে না। একটা ক্রোমোজোম এক্স যদি এসে যায়, এক্সই এফেক্টেড, তাহলেই তার মধ্যে রোগটা দেখা যাবে। যেখানে ফিমেলদের মধ্যে কি হয়, ফিমেলদের মধ্যে যদি একটা এক্সি কন্ডিশন থাকে আর একটা নর্মাল ডমিনেন্ট কন্ডিশন হয়, তাহলে কী হবে, দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে সে কী হবে, ক্যারিয়ার হয়ে যাবে। সে এফেক্টেড হবে না, সে ক্যারিয়ার হয়ে যাবে। আর যদি দুটোই হচ্ছে নর্মাল হয় তাহলে তো সে এফেক্টেড হলো না, একমাত্র এই কন্ডিশনে কী হবে, সে এফেক্টেড হবে, একমাত্র এই কন্ডিশনে এফেক্টেড হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম এক্স ক্রোমোজোম এসে গেলেই সে এফেক্টেড হয়ে যাবে, সেই জন্য ছেলেদের মধ্যে এই রোগের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়। এরপরে দেখো আমরা দেখে নেবো যে হিমোফিলিয়া যে বিভিন্ন টাইপগুলো আছে তার মধ্যে যে টাইপগুলো কোনটা কার কারণে হয়। আমাদের শরীরে বিভিন্ন রকম ক্লটিং ফ্যাক্টর থাকে, তার মধ্যে হিমোফিলিয়া এ হয় ক্লটিং ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে, হিমোফিলিয়া বি হয় ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 9, হিমোফিলিয়া সি হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 11 এবং প্যারা হিমোফিলিয়া যেটাকে বলা হয়, প্যারা হিমোফিলিয়া হয় কিসের কারণে, ক্লটিং ফ্যাক্টর 5-এর অভাবের কারণে। এরপর একটা যে জিনিসটা তোমাদের এখানে বক্সের মধ্যে দেখানো আছে, যে জিনিসটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে হিমোফিলিয়াকে কিন্তু রয়্যাল ডিজিজও বলা হয়ে থাকে। তার কারণ দেখা গেছে যে বিভিন্ন পেডিগ্রি অ্যানালাইসিসের মাধ্যমে দেখা গিয়েছিল যে এই হিমোফিলিয়াটা হচ্ছে রয়্যাল ফ্যামিলি অফ ইংল্যান্ড, জার্মানি, রাশিয়া এবং স্পেন, এতগুলো রয়্যাল ফ্যামিলির মধ্যে হচ্ছে 19 থেকে 20 শতাব্দীর মধ্যে কিন্তু দেখা গেছে যে এতগুলো রয়্যাল ফ্যামিলির মধ্যে কিন্তু হিমোফিলিয়ার জিনটা আছে। ইভেন কি কুইন ভিক্টোরিয়া অফ ইংল্যান্ডও কিন্তু এর হিমোফিলিয়া বি, যেটা হিমোফিলিয়া বি এর ক্যারিয়ার ছিলেন, সেই কারণে হিমোফিলিয়াকে কী বলা হয়, রয়্যাল ডিজিজও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া কিন্তু একটা অটোজোম লিঙ্কড রিসেসিভ ট্রেট, অর্থাৎ এটা অটোজোমের কারণে হয়ে থাকে। দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্টস টু দ্য অফস্প্রিং হোয়েন বোথ দ্য পার্টনার্স আর ক্যারিয়ার ফর জিন অর হেটেরোজাইগাস, মানে তাদেরকে হচ্ছে হেটেরোজাইগাস হতে হবে বোথ প্যারেন্টকে, অর্থাৎ বোথ প্যারেন্টকে ক্যারিয়ার হতে হবে, কারণ যেহেতু এটা রিসেসিভ ট্রেট তাই সেক্ষেত্রে বোথ প্যারেন্ট ক্যারিয়ার না হলে বা একজন ক্যারিয়ার এবং একজন অ্যাফেক্টেড না হলে এই রোগটা আসবে না। The disease is controlled by a single parent allele single pair of allele HBA and HBS. এর ক্ষেত্রে মনে রাখবে HBA যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডমিনেন্ট, HBS যেটা এটা হচ্ছে রিসেসিভ, মানে HBSটা হচ্ছে আমাদের অ্যালিলটা রোগটা ক্যারি করে। ঠিক আছে, আউট অফ 3 পসিবল জিনোটাইপস অনলি হোমোজাইগাস ইন্ডিভিজুয়ালস ফর HBS শো দি ডিজিজড ফেনোটাইপ। ঠিক আছে, এই 3টে পসিবল জেনোটাইপের মধ্যে শুধুমাত্র হোমোজাইগাস যে ইন্ডিভিজুয়াল থাকে, অর্থাৎ হচ্ছে HBS এরাই কী করে, এরাই হচ্ছে ডিজিজ ফেনোটাইপটা দেখায়, মানে হোমোজাইগাস রিসেসিভ হতে হবে, যেটা তোমাদের বলছিলাম হোমোজাইগাস রিসেসিভ হতে হবে, HBS কন্ডিশন হলে এই রোগটা দেখতে পাওয়া যাবে। হেটেরোজাইগাস হচ্ছে, দেখো হেটেরোজাইগাস, এবার দেখো হচ্ছে হেটেরোজাইগাস HBA and HBS individuals appear apparently unaffected but they are carrier of the disease, as there are 50% probability of transmission of the mutant gene to progeny, thus exhibits sickle cell trait। এবং হেটেরোজাইগাস হলে তাদের মধ্যে তারা কি ক্যারিয়ার হবে, এই জায়গাগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি, এরা কী হবে, ক্যারিয়ার হবে এবং HBA এবং HBA এই কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে কী হবে, পুরোপুরি সুস্থ হবে। এই ডিফেক্টটা কী হয়ে থাকে দেখো, বলা হচ্ছে দি ডিফেক্ট ইজ কজড বাই সাবস্টিটিউশন অফ গ্লুটামিক অ্যাসিড বাই ভ্যালিন অ্যাট দি 6th পজিশন অফ দ্য বিটা গ্লোবিন চেন অফ দ্য হিমোগ্লোবিন মলিকুল। হিমোগ্লোবিন মলিকুলে যে বিভিন্ন চেন থাকে তার 6th পজিশনে কী হয়, গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন সাবস্টিটিউট হয়ে যাওয়ার কারণে এই রোগটা দেখতে পাওয়া যায়। The substitution of amino acid in the globin protein results due to single base substitution at the 6th codon of beta globin gene for GAG to GUG। তোমাদের বলেছিলাম কি, যে আমাদের যে নাইট্রোজেন বেস পেয়ারগুলো থাকে তার তিনটে একত্রে মিলিত হয়ে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের কোড ক্যারি করে,
তো এখানে সেটাই বলা হয়েছে যে গ্লুটামিক অ্যাসিডের কোডের পরিবর্তে যদি ভ্যালিনের কোড ঢুকে যায় তখনই কী হবে, এই রোগটা দেখতে পাওয়া যায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের কি নর্মাল মানে HbA পেপটাইড। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কি আমাদের 1 2 3 4 5 6 পজিশনে কি আছে GLU বা গ্লুটামিক আছে, যেটাকে বলা হচ্ছে GAG। তার পরিবর্তে সেই কোডনটা চেঞ্জ হয়ে যখন হচ্ছে আমাদের HbS পেপটাইড হচ্ছে মানে অ্যাফেক্টেড আসছে, তখন কি হচ্ছে সেই গ্লুটামিনের পরিবর্তে এসে 6 পজিশনে ঢুকে যাচ্ছে ভ্যালিন, অর্থাৎ GAGর পরিবর্তে GUG কোডনটা এসে প্রবেশ করে যাচ্ছে। ওকে, তো সেই কারণে এটাকে বলা হচ্ছে কি, সেই কারণে এটাকে বলা হচ্ছে যে এরকম কন্ডিশনে কী হবে, সিকল সেল অ্যানিমিয়া দেখতে পাওয়া যাবে। সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয় যে আমাদের আরবিসি যেটা হয় সেটা হচ্ছে কাস্তের আকৃতির হয়ে যায়। দেখো সেটাই বলা হয়েছে যে মিউটেন্ট হিমোগ্লোবিন মলিকিউল আন্ডারগো পলিমারাইজেশন আন্ডার লো অক্সিজেন টেনশন causing the change in the shape of RBC from biconcave disc to a elongated sickle like structure. সিকল মানে কাস্তে, সিকল কথার বাংলা অর্থ হচ্ছে কাস্তে, একটা কাস্তের মতো স্ট্রাকচারে কনভার্ট হয়ে যায়। দিস রিডিউসেস দ্য অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি অফ দ্য হিমোগ্লোবিন মলিকিউল। এবং এর কারণে কী হয়ে যায়, অটোমেটিক্যালি তোমরা বুঝতেই পারছো যেহেতু এটা বাইকনকেভ ছিল, বাইকনকেভ হলে তারা কী করতো, ওই কনকেভ অংশটার মধ্যে ওরা অক্সিজেন মলিকিউলটা ক্যারি করতো। সেই অংশটাই যদি নষ্ট হয়ে যায়, কাস্তের মতো আকৃতি হয়ে যায়, সেক্ষেত্রে কী দেখা যাবে, সেক্ষেত্রে দেখা যাবে হিমোগ্লোবিনটা ঠিকমতো অক্সিজেন ক্যারি করতে পারছে না। ওকে ফ্রেন্ডস, তো তোমাদের হচ্ছে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তো আজকে আমাদের মেন্ডেলিয়ান ডিসঅর্ডার যেগুলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো শেষ হয়ে গেল। তোমাদের আমি মেন্ডেলিয়ান জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া, এই দুটো সম্বন্ধে যথেষ্ট ডিটেলস আলোচনা করে দিয়েছি। এর বাইরে কিন্তু আর কোনো রকম কোনো কোশ্চেন তোমাদের এখান থেকে আসবে না, বা এলেও তোমরা কিন্তু মানে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, তোমরা করতে পারবে। একদম ডিটেলসে তোমাদের কীরকম ট্রেড দেখতে পাওয়া যায়, কার ক্ষেত্রে কোন রোগের ক্ষেত্রে তোমাদের ডিটেলসে একদম এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। এবং যে জিনিসগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম ওগুলো তোমরা নিজেরা যদি একটু ঘরে বসে ট্রাই করো, পানেট স্কোয়ার বানিয়ে তোমরা কিন্তু নিজেরা আরও ডিটেলসে জিনিসটা অ্যানালাইসিস করে বুঝতে পারবে। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সো ফ্রেন্ডস, যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটা বলে দাও, আমরা তাহলে নেক্সট ক্লাসে এই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো পেতে থাকো। শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। তোমরা যদি এরকমভাবে আমাদেরকে ক্লাস শেয়ার করে সাপোর্ট করতে থাকো, এই ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বেশি করে আরও ভালো ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করলাম। হ্যাভ এ নাইস ডে।